দাদু ভাই। ভাইয়া কি রে, কি ছেলে মানসিক, কেন করিস এরকম? বাড়িতে ঝগড়া অশান্তি হলে এইসব করতে হবে, বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। আমরা তোর জন্য চিন্তা করি, বুঝতে পারিস না তুই? বাড়ির এই অবস্থায় সুধার এখন হাসি পাচ্ছে কি করে? কি অর্জুনের গলায় সিঁদুরের দাগ? শুধু অর্জুনকে বলে কি হবে? আমরা এদিকে বাড়িতে সবাই দুশ্চিন্তায় মরছি, আর তুবড়ি তুবড়ি কি করছিল? তুবড়ি ওই বাড়িতে জোর করে অর্জুনকে আটকে রেখে দিয়েছিল। তুবড়ি আটকে রাখলো আর অর্জুন আটকে গেল কেন? কি অর্জুনকে গান পয়েন্টে দাঁড় করিয়ে রেখে দিয়েছিল? তো ইচ্ছে করলে বাড়ি যারা ফোন করতে পারতো। দীপু এতবার ফোন করলো, ধরলো না। তুমিও তো ফোন করেছিলে, ধরলো না। অর্জুন যে বাড়িতে খবর দেয়নি সে অন্যায়টা অর্জুনের, তুবড়ির নয়। আর তোমাদের একটা কথা বলি, তোমরা তো স্বামী স্ত্রী, তোমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এর এত অভাব কেন? স্ত্রীকে সম্মান করতে শেখো। এ বাড়ির ছেলে হয়ে নিজের স্ত্রীকে তার যোগ্য মর্যাদা দেবে না, এটা হতে পারে না। মনে রেখো কথাটা। কাকাবাবু, তাহলে এখন কি করা যাবে কাকাবাবু? উপায় তো আমার মনে হয় একটাই, দুজনের মধ্যে সমস্যা মিটিয়ে ফেলতে হবে, দুজনের মধ্যে সম্পর্কটা ভালো করতে হবে। তার জন্যে দুজনে দুজনকে আরো সময় দিতে হবে। এদিক থেকে দেখলে আমার তো মনে হয় এটা ভালোই হলো, দুজনে একটু আলাদা করে সময় কাটিয়ে এলো বাইরে থেকে, ভালো হয়েছে। অর্জুন, অনেক হয়েছে, যাও এবার ঘরে যাও, বিশ্রাম নাও। তোমরা সব জাতের ঘরে চলে যাও, শুয়ে পড়ো, রাত হয়ে গেছে। ভালো করে ঘুমো, ঘুমোলে মাথাটা ঠান্ডা হবে, তখন একটু স্পষ্টভাবে ভাবনা চিন্তা করতে পারবে সবাই। কিভাবে হলো এটা? একটা অপারেশনে গিয়েছিলাম, ওই যারা বর্ডারে মাল পাচার করে না, তাদের একজনকে হাতে নাতে ধরেও ফেলেছিলাম। কিন্তু ও হচ্ছে চুনোপুটি, ও জানে আসল মাথাটাকে। ওই চুনোপুটিকে ধরে আনার সময় ও পালাবার চেষ্টা করে। পালাবার চেষ্টা করে? কি করে? একা কি আর চেষ্টা করেছে, ওদের গ্যাংয়ের লোকজন এসেছিল ওকে ছাড়িয়ে নিয়ে যেতে। তারপর যা হয়, পুলিশের সঙ্গে লেগে গেল। তারপর অপরাধী পালিয়ে গেল, আর আমার হাতের এই অবস্থা হলো। আপনি বসুন তো, আগে বসুন, আস্তে। একদম করব না যদি আপনি ডিউটিতে থাকেন, তা না হলে কিন্তু। স্যার, তুবড়িকে সাসপেন্ড করবেন না, ওর তো কোনো দোষ নেই স্যার। গণেশবাবু, এবার বোধহয় আপনি সত্যি সত্যি ভুলটা করছেন। এসব কি হচ্ছে? সেটাই আমার চিন্তা, যে তাহলে ওর কাছে তোর গুরুত্ব ঠিক কতটা। যাকে ভেবে আর কি হবে, খেয়ে নাও, অনেকক্ষণ না খেয়েছে। অর্জুন, খেয়ে নাও। তুমি খেয়ে বেরিয়েছে? শিখের কথা শোনার মেয়ে নাকি? কি বলবো, আমার কথা শুনলে তো হয়ে যেত, কিন্তু সেটা তো হবে না। আমি যদি জোর করে কিছু বলতে চাই তখন আমাকে নিজেকে ছোট হতে হবে। তবু একবার বলার চেষ্টা করেছিলাম, তো কোনো উত্তর টুত্তর না দিয়ে গটগটিয়ে চলে গেল। মা থাক অর্জুন, তুই বিশ্বাস করে আমার এই সমস্ত একদম ভালো লাগছে না। আমি জানি তো তুবড়ির আচরণে তুই কষ্ট পেয়েছিস, কিন্তু কি হবে বলতো? নিজেকে এভাবে কষ্ট দিয়ে কোনো লাভ আছে? খাবি কখন? দে, আমি খাইয়ে দিই। নে,
তুবড়িকে আমি আলাদা করেই ছাড়বো বাবা। ও ডিউটি থেকে ফেরার আগেই আমি তোকে অফিস পাঠাবো। কেউ কারো মুখও দেখতে পাবি না। এই থানার এলাকায় এত সব ভয়ানক পাচারের ঘটনা ঘটছে। এই রাজ্য থেকে বিভিন্ন রাজ্যে নেশা ওষুধ পাচার হচ্ছে। যাও একজনকে ধরলেন, সে পালিয়ে গেল। এরপর তো স্টেট প্রশ্নের মুখে পড়ে যাবে। কিছু বুঝতে পারছেন কি? না না স্যার, পড়বে না, একদম পড়বে না। এই তো দেখুন না স্যার, ওই অপারেশন থেকে এইমাত্রই এলাম। আসলে কি স্যার, ওই ক্রিমিনালটা না হাত থেকে ফসকে গেল। খোঁজ চলছে স্যার, কানটা ধরলে দেখবেন মাথাটা নাগালের মধ্যে চলে আসবে। আপনি নিশ্চিন্তে থাকুন স্যার, আমি দেখে নিচ্ছি। দেখে নিচ্ছি ব্যাপারটা নয়, কিন্তু দেখে নিন, মন দিয়ে গুছিয়ে কাজটা করুন, যাতে আর কেউ পালাতে না পারে। আর হ্যাঁ, তার জন্য একটা নতুন টিম তৈরি করতে হবে। টিম রেডি স্যার? আপনার হাতে কি হয়েছে? স্যার ওই তো ওই অপারেশনে আমিও ছিলাম, ওখানেই আমার হাতে লাগে স্যার। ডাক্তার দিকে ছুটি নিন। আর মিস্টার রাজা বিশ্বাস, ওনার জায়গায় তুবড়িকে টিম। আপনি তো কোনোদিন এত সকালে অফিস যান না, আজ কেন চলে গেলেন? আপনার সাথে যে আমার কথা ছিল অর্জুন, আপনি যদি সন্ধ্যের আগে না ফেরেন তাহলে তো আপনার সাথে আমার দেখাই হবে না। শুনলাম এখন থেকে আমার নাইট ডিউটি চলবে। না না, ভালো করে স্নান করতে হবে, নাহলে ঘুমটা আমার কিছুতেই কাটবে না। সবকিছুর একটা লিমিট থাকে, তখন থেকে কেন এভাবে তুই ওর সাথে কথা বলছিস? মহুয়া ব্যাস, মেয়েটা সারা রাত ডিউটি করে ফিরেছে, তারপরে সংসার সামলাচ্ছে। এতটুকু বিশ্রাম নেবার সময় পেয়েছে ও? মানুষ তো রে বাবা, যন্ত্র তো নয়। তুমি একদম ঠিক কথা বলেছো বড় বৌমা। মেয়েটা রাজ্যে গিয়ে এসে সংসারের টুকিটাকি সব কিছু করে। আরে বাবা, মানুষের তো মামির মধ্যে ভুল ভ্রান্তি হতেই পারে। কেন, আমার কি কোনোদিন তরকারি পড়েনি? তোমরা একটু থামবে? তুমি কিছু ভেবো না, তবে হ্যাঁ, এরপর যখন করবে তখন একটু দেখে নিয়ে করো। কি ব্যাপার, কি মা হঠাৎ সুর পাল্টাচ্ছে কেন? দেখো, মন খারাপ করে থেকে লাভ নেই। একটা কাজ করো, ব্রেকফাস্ট ছাড়ো, সেদিকে যাও, ঘুমো, গিয়ে রেস্ট করো। সারা রাত টানা কাজ করেছো, রেস্ট নিতে হবে। আচ্ছা শোনো, তোমার কি আজ রাতেও ডিউটি আছে নাকি? এটা কি মায়ের পরিবর্তন, না ভালো মানুষের ছদ্মবেশ? আমার সাপোর্টে কথা বলার মানুষ তো উনি নন। নতুন করে আবার কি চলছে ওনার মধ্যে? যা বলেছো। ওই তো, গুড ইভিনিং। গুড ইভিনিং। ভেরি গুড ইভিনিং। কিন্তু তোমরা চা খাওয়া শুরু করে দিয়েছো? আমাদের নাথ বউ চা না খাইয়ে যায় কখনো? সবার জন্য করেছে। ও দাদু ভাই, তোর জন্য খুব যত্ন করে কফি বানিয়ে টেবিলে ঢাকা দিয়ে রেখেছে। অর্জুন তোর জন্য অনেকক্ষণ অপেক্ষা করছিল, সারাদিন দেখা হয়নি তো একটু দেখা করতে চাইছিল। এইবার তোমার জীবনে শুধু অপেক্ষা আর অপেক্ষা। ও হ্যাঁ, পারলে একটা ফোন করে নিস তো। করে নেব। আচ্ছা তোমরা কি গো, হ্যাঁ আশ্চর্য, মেয়েটা সারাদিন পর নাইট ডিউটিতে গেছে, ওকে বলছো ফোন করে নিস তো। আরে বাবা, একদম ফোন করবি না, এখন কাজে গেছে। তুমিও করবে না। চল ঘরে যা, আমি চেঞ্জ করে আসি।
গুড মর্নিং মা। গুড মর্নিং। রেডি ফর দ্য ডে? হ্যাঁ মা। ওকে, ব্রেকফাস্ট করেছো? করেছি মা। ব্যাস, তাহলে এবার তাড়াতাড়ি বেরিয়ে পড়ো অর্জুন। তোমার হাতে কিন্তু এখন অনেক কাজ, মনে রেখো। আসছি। সাবধানে যেও। কারোর জন্য অপেক্ষা করছো? কি হয়েছে? না মা। নাকি এটা ভাবছিলে? কিছু না মা, আমি আসছি। সরি অর্জুন, কিন্তু আমি তোমাকে কিছুতেই তুবড়ির মুখ দেখতে দেব না। तेरी लो हवाओं से झगड़ कर ওরা কিছু বুঝে ফেললো নাকি? নাম্বার কল টাইম 7:50। তার মানে দিনের পর দিন ডিপার্টমেন্টকে বিট্রে করে মাকে খবর দিয়ে গেছে রাজা বিশ্বাস। না না, এটা কোনো কথা হলো নাকি? আপনি কি কম করেছেন নাকি কোম্পানির জন্য? আপনি কতদিন ধরে আছেন আমাদের সঙ্গে? আপনার অসুবিধায় আপনাকে 1 মাস ছুটি দেবো না, এটা কি করে হয় বলুন? আপনি ওসব নিয়ে ভাববেন না তো। আপনি দেখুন আপনার প্রবলেমটা কি করে সলভ হয়। আর আমি গুছিয়ে রেখেছিলাম আপনার এই মাসের টাকাটা, ক্যাশে দিলাম কিন্তু, কেমন? অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। আরে ধন্যবাদ কেন বলছেন? কোম্পানির তরফ থেকে এটা তো আমাদের কর্তব্য। ঠিকই তো। দেখুন, ধন্যবাদ আপনাদের প্রাপ্য। আপনারা ছাড়া আমাদের কোম্পানি এত বড় জায়গায় পৌঁছতোই না। শুধু ভাবছি একটা রিকোয়েস্ট করবো আপনাকে, প্লিজ একটু ফোনে টাচে থাকবেন, কেমন? কেননা আপনারা এরকম অনেক কাজ আছে যে আপনারা একটা ফোন করলেই করে দিতে পারেন। নিশ্চয়ই ম্যাডাম, যখন প্রয়োজন আমাকে ফোন করবেন, কোনো অসুবিধা নেই। থ্যাঙ্কস। কি করব এখন আমি? একদিকে কর্তব্য আর একদিকে পরিবার, একদিকে একজন অপরাধী, অন্যদিকে উনি অর্জুনের মা। তুবড়ি, কি হলো? তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছিস? আর তাছাড়া তুই কখন এলি? আমি তো টেরই পাইনি। এই তো বাবা, জাস্ট এলাম।
ঠিক আছে, যা, তুই ক্লান্ত হয়ে এসেছিস, ফ্রেশ হয়ে নে, যা। এই তো তুমি পাতা ফুচকা পেয়ে গেছে। ওমা প্রথমে একটা ফুচকা খেয়ে নিল, এক গোলে অর্জুন হেরে আছে। ওমা কি দেখছি, কাউন্টার অ্যাটাক, কাউন্টার অ্যাটাক। কি জল ফেলে কেন? এটা আপনি কি করলেন? আপনি ফুচকা জল ফেলে দিলেন কেন? আমরা যে কম্পিটিশনটা করছি ওটা তো ফুচকা খাওয়া নিয়ে, মানে ওর ভেতরে যে জলটা আছে সেটা নিয়ে তো কম্পিটিশন নয়, তাই তো? শুনুন, ওটা ফুচকা খাওয়ারই একটা পার্ট, আর ফুচকা খাওয়া কিন্তু একটা আর্ট। অবশ্য আপনি সেটা বুঝবেন না, তবে হ্যাঁ, তুবড়িকে ফুচকা খাওয়া একদম শেখাতে আসবেন না। যদি খেলতে হয় নিয়ম মেনে খেলতে হবে, না হলে কম্পিটিশন করবেন না। দেখেছো কদমাদা উনি কিরকম চিটিং করছেন? দেখছি তো, দিন দুপুরে চিটিং। মানছি গোল হয়েছে, কিন্তু ফাউল, গোল বাতিল। পরের রাউন্ড, এবার আমরা পরের রাউন্ডে চলে যাব। এই তো তুবড়ি ফুচকাটা মুখে নিয়ে নিল, কি নিখুঁত স্কিল, খেলায় টক জাল ফিল। উপর নিচে কোনো বার পোস্টে না লেগে বল সোজা চলে গেল মুখের ভেতর। কি এটা অর্জুনের বাইক না? ওই তো অর্জুন। সাথে তুবড়ি। অর্জুনের তো এখন অফিস থাকার কথা। এই দুপুরবেলায় রোদ্দুরের মধ্যে ফুটপাথে দাঁড়িয়ে ওই মেয়েটার সঙ্গে ফুচকা খাচ্ছে। কি হলো আপনার? অনিবার্য কারণবশত খেলা স্থগিত থাকলো, ছেলে আমার বিষম খেয়েছে। দেখেছেন কাকু, একটু জল দাও না। দেখেছেন, আপনাকে আমি এই জন্য বারণ করেছিলাম, আপনার অভ্যেস নেই, কিন্তু আপনি কথা শুনলে তো। আরে অদ্ভুত ব্যাপার, আমি কি করব উনি যদি আমাকে বেশি করে ঝাল দিয়ে দেন? বাহ, আমি কি করব? আচ্ছা আমি খাচ্ছি, আপনি কেন খেতে গেলেন বলুন তো? ফুচকা মাই ফুটপাথের সস্তা ভালোবাসা। নিহার ঝাল লেগেছে তাই আজকে আমি থামলাম, নাহলে আজকে তো আমি বলে আমি হারতাম, তুমি দেখে নিতে। হরিবল। মানে এটা কি? মানে তুই যা বললি আমি দেখলাম, নিজের চোখে দেখলাম তো। আপনি খাবেন না? খাবেন, আমি তো খাবো। আপনি দাঁড়িয়ে দেখুন। কাকু দাও তো আমায় ফুচকা। বরের পয়সায় প্রথমবার ফুচকা খাচ্ছি, বুঝলে তো? বেশি করে খেতে হবে, এগুলোই তো মনে থাকবে। দাও। রোজ কেন এমনটা হয় না তুবড়ি? আপনি চাইলেই হবে। আমার একা চাওতে কিছু হবে না তুবড়ি, আমাদের দুজনকে একসঙ্গে চাইতে হবে। কাজটা ওকে শিখতে হবে তো। দেখো, নিজের পজিশনটা ধরে রাখা সহজ কথা নয়, সেটা তুমিও জানো। মা, এই তো কোথায় ছিলি বাবা? মা আমি একটু ওই মন্দিরের দিকে গেছিলাম। মন্দিরে? বাবা, একা? আমার ছেলে তো বড় হয়ে গেছে, একা মন্দির যেতে পারো তুমি এখন? মানে ওই যাকে সেটা কথা না, আমি বলছি মন্দিরে গেলে মন ভালো হয়, মাথা ঠান্ডা থাকে। তোমার কাকাইয়ের ভাষায় হাওয়া লাগিয়ে এসেছো, এইবার তুমি খুব ভালো করে কাজে মন দাও তো। দেখো অর্জুন, গড়িমসি করলে চলবে না, প্রচুর টাকা লস হচ্ছে রোজ। আমি দেখেছি মা, লজিস্টিক্সের প্রবলেম, ওখানে মেটেরিয়াল নিয়ে কিছু ইস্যু হয়েছে। 20 থেকে 25 ডেজ মতো সময় তো লাগবে ওটা ঠিক হতে। না অসম্ভব। কি বলছো তুমি? 20 থেকে 25 ডেজ? অসম্ভব, এতদিন ওয়েট করা যাবে না, এতদিন কাজ বন্ধ রাখা যাবে না। অর্জুন, ফাস্ট এগোতে হবে। সেরকম যদি কোনো সমস্যা হয় তাহলে কলকাতা থেকে ট্রাকে করে মাল যাবে ওখানে সেভাবে কাজ হবে, কাজ তেমন যাবে না। আচ্ছা দীপু,
একটু দেখে নাও তো যেখান থেকে ট্রাকে মাল গেলে আমাদের মার্জিন কিরকম থাকে। আমি দেখে নিচ্ছি বৌদি, যদি সেরাম দেখি তাহলে আজই এখান থেকে মাল পাঠাবার ব্যবস্থা করছি। হ্যাঁ সেটা করাই ভালো। দেখো তারপরে যখন ওখানে আবার মাল অ্যাভেলেবেল হবে তখন ওখান থেকে কাজ করা যাবে। অর্জুন একটা কাজ করো, কাকাইয়ের সঙ্গে সবটা দেখে নাও, কাকাইয়ের কাছ থেকে বুঝে নাও, কেমন? ঠিক আছে মা। শিখতে হবে তো ঠিক করে। আচ্ছা আমি প্রজেক্টের ফাইলটা রেখে গেলাম অর্জুন, আর অন্য একটা ফাইল নিয়ে যেতে। এই যে কি ভাবছো? কিছু না। শোনো, মন দিয়ে কাজ করতে হবে, কাজে ফাঁকি দিও না কিন্তু। দেখো অন্য কেউ যদি ফাঁকি দেয় আমি হয়তো তাকে খুব জোরে একটু ধমকে দেবো, কিন্তু তুমি যদি ফাঁকি দাও তাহলে আমি কানটা ধরে এরকম মুলে দেবো। দেখে নাও প্লিজ। তোমার মতো হেসে খুন আর কজন করতে পারে বৌদি? অর্জুন, আর কবে বুঝবি তোর মা তোর সরলতার সুযোগ নিয়ে তোর আর তুবড়ির সম্পর্কটা শেষ করে দেবে? আর আমাদের অফিস মানেই তো বোঝো ব্যবসা, তাই অর্জুনের সবকিছু সমস্ত কাজ যেন ঠিকঠাক ভাবে ভালোভাবে হয়, সেই জন্য আমি ঠিক করেছি এবার গণেশ পুজোটা খুব বড় করে ধুমধাম করে করব। এইবার সেটা কিভাবে হবে, কিভাবে তোমরা প্ল্যান করবে সেটা তোমরা সবাই মিলে বসে ঠিক করো। আমার নাত বইয়েরও তো প্রথম পুজো, তাই আমি ঠিক করেছি নাতবো আর নাতি ওদের জন্য এবার ধুমধাম করে বড় করে পুজো হবে। কিন্তু মা, তোমার নাত বউ তো পুলিশে চাকরি করে, তাই না? এবার দেখো ওকে জিজ্ঞেস করে ও পারবে কিনা, সময় পাবে কিনা। সময় পাবে না মানে? আলবাত পাবে, নিশ্চয়ই পাবে। কি রে? না মানে অত ভাবতে হবে না তুবড়ি। দেখো আগে কাজ, তুমি আগে ঠিক করে কাজ সামলাও, তারপর সংসারের কাজ হলে হবে, না হলে না হবে। আমি এসব নিয়ে আপত্তি করবো না। সেরকম কিছু না, আগে থেকে অ্যাপ্লিকেশন করে রাখলে ছুটি নিশ্চয়। মা বলছি কি, আমার বম্বের অফিসে গণেশ পুজোর ছুটি কিন্তু শুরু হয়ে গেছে। কি মুশকিল হচ্ছে জানো তো, ওদের ওই বোনাস টোনাস গুলো ক্লিয়ার করতে হবে। আমার কিন্তু কাজের খুব চাপ আছে, তো আমি বোধহয় সেভাবে এবার বাড়ির পুজোয় মাথা ঘামাতে পারবো না। তুই খেয়াল রেখো, বলে দিলাম আগে থেকে। অঞ্জলি, বাড়িতে কি মাথার অভাব আছে? তোমার ওই একটা মাথার উপর আর কত চাপ নেবে? বাড়িতে এতগুলো মাথা, সবাই মিলে পুরো ব্যাপারটা ম্যানেজ করে নেবে। আর এবারে পুজোতে পুরো প্ল্যানিংটা ভাবছি আমি করব, তুমি একদম চিন্তা করো না। দেখো কি করা যায়। অঞ্জনা শোনো, তোমার কাকাই আর তুমি মিলে এবারে পুজোর শপিংটা করে ফেলবে, কেমন? হুকুম তামিল হ্যাঁ বৌদি, শপিং এর পুরো দায়িত্বটা আমি দেখে নিচ্ছি। কি হচ্ছে শুনি এখানে এসব? এই তো আর একজন মাথা চলে এসছে। বস 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 বস। গণেশ পুজো বুঝলি, গণেশ পুজোয় কোন ডিপার্টমেন্টের দায়িত্ব তুই নিতে রাজি? যে ডিপার্টমেন্টের দায়িত্বটা তুমি নিয়েছো তার কি অবস্থা অর্জুন? আজ থেকে 4টে ট্রাক মাল নিয়ে যাচ্ছে মা। রিয়েলি? ভেরি গুড অর্জুন, এটা কিন্তু অনেক বড় কাজ। দেখো কোনো অবস্থাতেই যেন কাজ না থামে, খুব মন দিয়ে কাজটা করো, হ্যাঁ? খেয়াল রেখো। আচ্ছা আমি একটা কথা মনে পড়লো, বলছি যে যাকে যাকে নিমন্ত্রণ করার আছে না, তোরা শুরু করে ফেল, পরে দেখবি এই নিয়ে হবে যে ও বাদ পড়ে গেল, ও রয়ে গেল। মা কিন্তু এটা একদম ঠিক বলেছে, আগেও এটা হয়েছে। তোমার বন্ধু বান্ধবদের বলে দাও আর কি। ওকে, বাট আমার একটা আবদার আছে। অর্জুন আবার তুবড়িকে নিয়ে কিছু বলবে নাকি? কি আবদার? এবার ভাসানের দায়িত্বটা আমি নিতে চাই, মানে আমি আমার বন্ধুদের নিয়ে এবার ভাসানটা একটু জমিয়ে করতে চাই। ঠিক আছে, ব্যাস তাহলে কথা হয়ে গেল, ভাসানের দায়িত্ব অর্জুনের। শোনো, গেস্ট লিস্ট মাথায় রেখো। কি গো, এত বড় গেস্ট লিস্ট? আসলে এবারে পুজোটা আমার কাছে খুব বিশেষ, মানে পুজোটার খুব বিশেষ গুরুত্ব আছে। দেখো আমি বাবার কাছে একটা মনোবাসনা রেখেছিলাম, সেটা পূর্ণ হয়েছে, তাই পুজোটা একটু ধুমধাম করে করতে চাই। কি মনোবাসনা মা? নিশ্চয়ই কোনো বড় ডিল হবে।
ঈশ্বরের কাছে কিছু প্রার্থনা করলে সেটা মানুষকে বলতে নেই। তুবড়িও সেটাই বলে। সকালে যে অফিস আছে সে কথা তোর মনেই নেই। অর্জুন, একটা কাজের দায়িত্ব নিলে যখন তখন সেটা ঘাট থেকে নামিয়ে দেওয়া যায় না। গুড মর্নিং। মর্নিং। দেখো তুবড়িকে, দেখো নিজের কাজের ব্যাপারে ও কতটা সিরিয়াস। দেখো সারা রাত ডিউটি করে ফিরেছে, দেখো এতটুকু ক্লান্তি নেই। আবার ঠিক সময় মতন অফিস যাবে, আবার নিজের ডিউটি করবে। নিজের কাজ নিয়ে ও কখনো কম্প্রোমাইজ করে না, মন দিয়ে কাজটা করে। বাকি কার কি হলো না হলো ওর কিচ্ছু যায় আসে না। এটাকে বলে প্রফেশনালিজম। ভাগ্য দেবতা আজ এত প্রসন্ন আমার উপরে, হিসেবটা মিলে যাচ্ছে মনে হয়। যখনই কিছু একটা খারাপ কাজ করবেন প্ল্যান করেন, তারপরেই আমার সাথে ভালো ব্যবহার শুরু হয়ে যায়। ভালো ব্যবহার করে পুলিশের চোখে ধুলো দিয়ে মাদক পাচার করবেন ভাবছেন, ভুল করছেন। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়ের কথা শুনতে হবে না, যা এবার রওনা দে। চল 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 তাড়াতাড়ি চল, দেরি করিস না, মন দিয়ে কাজটা করিস। কি হয়েছে তুবড়ি, তুমি এভাবে এখানে ডেকে পাঠালে? আপনার সঙ্গে কিছু কথা ছিল। ওকে চলো আমরা কোথাও গিয়ে কথা বলি। না, সেটা সম্ভব নয় অর্জুন। কেন আমরা এখানে এরকম ভাবে দাঁড়িয়ে কথা বলবো? আপাতত তাই, আসলে আমার তাড়া আছে। আচ্ছা অর্জুন, আপনি আমার একটা কথা শুনবেন? কি মুশকিল তুবড়ি, শোনার জন্য তো ছুটে এলাম আমি অফিস থেকে, বলো না। আপনার মনে আছে আপনি মন্দিরে বলেছিলেন যে আপনি সবসময় সত্যের পক্ষে থাকবেন, তাতে যতই কষ্ট হোক না কেন? হ্যাঁ তুবড়ি, মনে আছে। আর ওই কথাটা আমি শুধুমাত্র সেদিনের জন্য বলিনি। আমি কেনই বা অন্যায়ের পক্ষ নেব, কেনই বা অন্যায়কে প্রশ্রয় দেব? না, আমি নিজে কখনো অন্যায় করেছি, না কখনো করবো তুবড়ি। ব্যাস এটুকুই জানার ছিল। এটুকুই? এটাই তোমার কাছে জরুরি কথা তুবড়ি? এটার জন্য তুমি আমাকে অফিস থেকে ডেকে পাঠালে? হ্যাঁ, এটা আমার কাছে যে কতটা জরুরি অর্জুন, আপনাকে আমি বলে বোঝাতে পারবো না। আর হ্যাঁ, তুবড়ি কোনোদিনও অন্যায় করেনি, আর কারোর অন্যায় মেনেও নেয়নি, ভবিষ্যতেও মেনে নেবে না। এইটা শুধু আপনি মনে রাখবেন। তুমি কি বলছো তুবড়ি? আমি তো কিছুই বুঝতে পারছি না, বলো না কি হয়েছে। এটা কি মোরালিটির ক্লাস চলছে? বলো না, একদম না। তবে আপনাকে আমি বেশি কিছু বলতে পারবো না, শুধু এইটুকু বলতে পারি যে আমি আমার কর্তব্য পালন করতে যাচ্ছি। এই কাজটা না করলে অন্যায় মেনে নেওয়া হবে। এর চেয়ে বেশি কিছু আপনাকে আমি বলতে পারবো না অর্জুন। কি হয়েছে তুবড়ি, বলো না আমায়। তোমাকে কিরকম যেন একটা লাগছে, বলো না। না অর্জুন, আমি সন্দেহের বশে আপনাকে কোনো কিছুই বলতে পারবো না। আগে প্রমাণিত হোক যে আমি যেটা সন্দেহ করছি সেটা ঠিক, তারপর আপনাকে জানাবো। আমি যদি ভুল হই তাহলে আমি কাউকে মুখ দেখাতে পারবো না, আর যদি আমার সন্দেহ ঠিক হয় তাহলে আপনি সবটা জানবেন। আসছি আমি, সাবধানে অফিসে যাবেন, মন দিয়ে কাজ করুন। কি বলতে চাইলো তুবড়ি? স্ট্রেঞ্জ। স্যার আপনি এখানে? স্যারের সঙ্গে তুবড়ি কি করছে? না মানে স্যার, আমি তো আপনার কাছেই যাচ্ছিলাম। কেন, একটা পারমিশনের দরকার ছিল। আসলে সেদিন তো গণেশ পুজো, অনেকেই থাকবেন, তাই ভাবছিলাম স্যার ওই চেকপোস্টটায় যদি সেদিন চেকিংটা বন্ধ থাকে। কে কে ছুটি চেয়েছে? এই কি হলো, আপনি আপনি কিছু বলেননি স্যারকে নিজের মুখে? বলুন। না স্যার,
মানে হ্যাঁ স্যার। কি না স্যার? হ্যাঁ স্যার, যেটা বলতে চাইছো স্পষ্ট করে বলো। আমি তখনও ব্যাপারটা জানতাম না, তাই ছুটি চেয়েছিলাম। এখন আমি নিজেই বলছি স্যার, আমার ছুটি চাই না, আমি ডিউটি করব। ব্যাপারটা ভালো ঠেকছে না। কি বলতে চাই কি তুবড়ি? সে কি, আপনি হঠাৎ করে মত বদল করলেন? আপনার কাছে ইনফরমেশন আছে নাকি? দেখছেন স্যার, দেখছেন দেখছেন আমার টিমের লোক, আমি কিছু জানি না। এভাবে কাজ করা যায় স্যার? মিস্টার রাজা বিশ্বাস, আপনার ফোনটা আমাকে দিন। কেন স্যার? ইটস অ্যান অর্ডার। ওকে স্যার, ওকে স্যার, এই নিন স্যার। আপনার ফোনটা সিজ করা হলো। আর আপনাকে 3 দিনের জন্য সাসপেন্ড করা হলো।